লেখা লেখা দেখা যাচ্ছে, লাল গালি দাগ কাটলাম কিছু। হ্যাঁ ওকে, ফার্স্টে 5-6 মিনিট একটু লগটা নিয়ে বলে নিই, কারণ লগের কিছু কোশ্চেন আসে মাঝে মধ্যে, মানে অঙ্ক দিয়ে আসে। তো লগ এক্স ওয়াই, এটার কি ফর্মুলা? log x plus log y। log x plus log y। হুম, গুড। সবাইকে কিন্তু পার্টিসিপেট করতে হবে, হ্যাঁ, ডিসকাশনে। log x প্লাস log y, ওকে। সেকেন্ড হচ্ছে সেম, log x বাই y। log x minus log log x y। minus log y। হুম, এইখানে যেই বেসগুলো লিখছি না, তার মানে এগুলোর বেস কত? 10। 10, গুড। এরপরে যেটা, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে অ্যাজ ইফ ধরে নিলাম লগ বেস 3 এ, এটা সমান 4, দেন এ সমান কত? কত হবে এটা? 3 to the power 4। গুড। আর আপাতত কিছু লাগবে না। আর একটা এইরকমই আর একটা কোড দেখিয়ে দিচ্ছি, কোথায় গেল? আর একটা দেখিয়ে দিচ্ছি, এটা খুব ইম্পসিবল আসা, তাও একটা দেখে নেওয়া। 16 টু দি পাওয়ার লগ, লগের বেস 4, 5, এইটার মান কত? আর 25। গ্রেট। এটা কি সবারই হয়েছে? 25 আর কারো এসছে এটা? ওকে, তো এটা হচ্ছে, এটা বিভিন্ন রকম ভাবে করা যায়। আমি যেটা করি, 16টাকে ফার্স্টে ভেঙে নিই 4 স্কোয়ার, তো লগ 4, 5। তো এইটা আমি আমি তাহলে এই 2টাকে এই 5-এর মাথায় তুলতে পারি। 4, সরি 4-এর মাথায় লগ, এটা 4 লগ 4, 5 স্কোয়ার। তো এইটা ফর্মুলা হচ্ছে, যদি এইটা আর এই বেসটা সেম থাকে, তার মানে পুরো মান হবে শুধু এইটুকু, 5 স্কোয়ার, 25। এর মধ্যে 1, 2 আর 3, এই তিনটে ফর্মুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 1, 2, 3টা ফ্রিকোয়েন্টলি আসে। জ্যামে এখনো পর্যন্ত 3 নম্বরটা থেকে এসছে একবার, 2019-এ একবার এসছিল 3 নম্বরটা থেকে, জ্যাম 2019-এ। আর আপাতত কিছু আসে না, কিন্তু 1 আর 2টা গেটে হামেশাই লাগে। ওকে, তো এই গেল মোটামুটি লগের গল্প। ওকে, এরপর হচ্ছে সেডিমেন্টোলজি। ফার্স্ট অফ অল, সেডিমেন্টোলজি কি? ওকে, কারণ ফার্স্টে যদি সেডিমেন্টোলজি কি না জানি, তো সেটা সাবজেক্টটা পড়াই বেকার। সেডিমেন্ট, এখানে সবাই কি বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম কেউ আছে? ইংলিশ মিডিয়াম। আচ্ছা, ওকে। তো বাংলা সবাই বুঝে। আচ্ছা, ওকে। তো সেডিমেন্টোলজি, আমি এবার সেডিমেন্টোলজি বাংলা বলবো অ্যাকচুয়ালি, কারণ ক্লাস 9-10-এ আমরা যেটা পড়েছিলাম পাললিক শিলা, সেই পাললিক শিলাটা হচ্ছে আমার সেডিমেন্টোলজি। ওকে, তো সেডিমেন্টোলজি দেখি বোঝা যাচ্ছে যে সেডিমেন্ট জিনিস নিয়ে যে পড়াশোনা, সেটাকে বলা হয় সেডিমেন্টোলজি। এগুলো লেখার কিছু নেই, জাস্ট শুনে যা। সেডিমেন্ট নিয়ে যে পড়াশোনা, সেটাকে বলা হয় সেডিমেন্টোলজি। সেডিমেন্ট মানে কি? সেডিমেন্ট মানে হচ্ছে কোনো মাটি, কোনো কাদা, কোনো বালি, কোনো পাথর, যেটা ক্ষয়ীভূত হয়ে, ইরোড হয়ে, কোনো একটা সোর্স থেকে, কোনো একটা উৎস থেকে এসে কোনো একটা জায়গাতে জমা হচ্ছে, সেটা হচ্ছে সেডিমেন্ট। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারি, যে সোর্স থেকে জিনিসটা ইরোড হয়ে আমার কোনো একটা বেসিন বা কোনো একটা ডিপ্রেসড অঞ্চলে এসে জমা হচ্ছে।
তার মানে সোর্সের সঙ্গে সেই সেডিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স থাকবে, মানে সোর্সের যে ক্যারেক্টারিস্টিক্স সেটাই আমার যে সেডিমেন্টটা তৈরি করছে সেই ক্যারেক্টারকে ডমিনেট করবে, সেই ক্যারেক্টারকে তৈরি করবে সোর্সের ক্যারেক্টারটা। তার মানে সোর্সের সঙ্গে যে সেডিমেন্ট আমি পাচ্ছি কোন একটা ডিপোজিট সেন্টার, এটাকে অনেক সময় ডিপো সেন্টারও বলা হয়, DEPOCENTER, ডিপোজিট সেন্টার বা ডিপো সেন্টার বা ডেপো সেন্টার, যা খুশি বলা হয়, ডিপো সেন্টার, ডেপো সেন্টার, ডিপোজিট সেন্টার। তো ওই ডিপোজিট সেন্টারে যেটা আমি পাচ্ছি তার সঙ্গে সোর্সের যে ক্যারেক্টার তার সঙ্গে একটা মিল থাকছে, তো আমি সোর্সের ক্যারেক্টারাইজড করে ডিপো সেন্টারে ক্যারেক্টারই বার করতে পারি। এরপরে হচ্ছে যেটা হচ্ছে গ্রেন সাইজ। একটা গ্রেন সাইজ আমি এখনই সেরির পুর জায়গাতে ঢুকছি না, গ্রেন সাইজ বলতে কি বোঝায়। একটা পাথর দেখে আমি বলবো বড় গ্রেন, বালি যে তৈরি হয় ইয়ে দিয়ে বালিগুলো দিয়ে, সেই বালিগুলোকে আমি বলবো ফাইন গ্রেন। তো এইটা হচ্ছে লেম্যান ল্যাঙ্গুয়েজে কোর্স গ্রেন আর ফাইন গ্রেনের ডিফারেন্স। বোল্ডার আমার কাছে কোর্স গ্রেন, বালি হচ্ছে আমার কাছে ফাইন গ্রেন। ওকে, তো এবার কোনো একটা সোর্স থেকে কোনো একটা বড় সড়ো পাথর থেকে যদি আমার ইরোড হয়, যদি আমার ইরোশন হয়, তার মানে যে প্রোডাক্টটা আমি পাচ্ছি সেই প্রোডাক্টটা আমার সবসময় একটা সম্ভাবনা থাকবে যে বড় যে পাথরটা আছে তার থেকে ফাইন গ্রেন্ড হবে। এটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তাহলে বড় যে সোর্স থাকে সোর্সের রেসপেক্টে জিনিসটা আমার ফাইন গ্রেন্ড হবে, ফাইন গ্রেন্ড হবে। এরপর হচ্ছে যেটা সোর্সের কাছে যে রকটা আছে তার যে গ্রেনটা, সেই গ্রেনটা তো আস্তে আস্তে কোনো একটা পাত বা কোনো একটা মাটির উপর বা কোনো একটা রক বেড রক, তার উপর দিয়ে আস্তে আস্তে ঘুরে 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 সে তো কোনো একটা নিচু জায়গাতে পড়ছে। এরকম জিনিস আমি একটা যদি স্কিম্যাটিক ক্রস সেকশন আঁকি, তো এইটা হচ্ছে আমার সোর্স। ওকে, তো এইটা হচ্ছে আমার ডিপ্রেস রিজিয়ন। তো এখান থেকে জিনিসটা ক্ষয়ীভূত হয়ে ইরোড হয়ে এরকম হতে 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 এরকম জায়গাতে এসছে। ওকে, তার মানে এখানে যে গ্রেন সাইজটা আছে আর এইখানে যে গ্রেন সাইজটা, তার মধ্যে একটা হিউজ ডিফারেন্স থাকবে। ফার্স্টে তো হচ্ছে গ্রেন সাইজের রেসপেক্টে কোর্স ফাইন, সেই রেসপেক্টে একটা ডিফারেন্স থাকবে। সেকেন্ড ডিফারেন্স থাকবে তার রাউন্ডনেস, ফেরিসিটি, এগুলো। রাউন্ডনেস, ফেরিসিটি আমি শুধু টার্মগুলো বলে যাচ্ছি, জাস্ট খাতাতে নোট ডাউন রেখে দেবে যে রাউন্ডনেস, ফেরিসিটি দুটো কিন্তু পুরোপুরি আলাদা, একেবারেই সেম নয় কিন্তু। দাদা, হুম, বল। দাদা বলছি, শ্রেয়া ঢুকতে পারছে না ক্লাসে। আও, হ্যাঁ এটা একটু থাকলে বলে দিবি, কারণ এটা দেখায় না। আর একবার রিকোয়েস্ট পাঠাতে পার। মানে ও বলছে খুলছে না কিছুই, ক্লিক করলে। ক্লিক করলে খুলছে না? ও কি নামিয়েছে টিমস? হ্যাঁ, রেজিস্ট টিমস নামে টিমস নামিয়ে কি হয়েছে পাঠাতে বল চ্যাটে। বলছে। পার্থরও প্রথমে প্রবলেম হচ্ছিল, তারপরে হয়ে গেছে। পার্থ কিভাবে সলভ হলো? না আমি মোবাইল দিয়ে জয়েন করলাম লাস্টে। আচ্ছা, মোবাইল দিয়ে ট্রাই করছে, হচ্ছে না বলছে। কি দেখাচ্ছে সেটা একবার বলতে বল, বা স্ক্রিনশট মেরে যদি পাঠা। ডাউনলোড করে লগ ইন করেছে, মানে রেজিস্ট্রেশন লাগবে হ্যাঁ, কিন্তু। ওখানে সব থেকে ভালো তো জি মিটে বারবার নেওয়া। দেখাচ্ছে উই হ্যাভ রান ইনটু এ ইস্যু, এটা কি করে সলভ করব? কি জানে, আমাকে তো তোর দেখায় না। সব থেকে ইজি তো জি মিটে নেওয়া, কিন্তু আমার কানপুরে এখানে জি মিট চলে না, কেন কে জানে, ওয়াইফাইতে কি করা আছে ভগবান জানে। স্ক্রিনশটটা পাঠাতে বল কমপ্লিট।
না ঠিক আছে, রেকর্ডটা তো হচ্ছে, তো ওটা দেখে নিতে বলিস। ক্লাসের পর দেখছি ওটা কি প্রবলেম হচ্ছে। আচ্ছা। ওকে, স্ক্রিন দেখাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ। ওকে, তো তাহলে দু ধরনের বহু ধরনের চেঞ্জ হয়, কিন্তু ইন্ট্রোডাক্টরি হিসাবে যে সেডিমেন্ট যেটা হচ্ছে, তো সেটা গ্রেন সাইজের চেঞ্জ হয়েছে, সেটা স্পেরিসিটি রাউন্ডনেসের চেঞ্জ হচ্ছে, ফার্দার সেটা পোরোসিটি পারমেবিলিটি সব কিছু চেঞ্জ হবে। তো এই হচ্ছে প্রাথমিক একটা ধারণা হোয়াট ইজ সেডিমেন্টোলজি। সেডিমেন্টোলজি নিয়ে আমি কি করি, তাহলে সেডিমেন্টোলজি হলে তিনটে পার্ট দেখলাম, যে সোর্স, 3 নম্বর হচ্ছে এখানে যেটা ইরোড হয়ে যে জিনিসটা আসছে, আর এটা 2 নম্বর, আর 3 নম্বর হচ্ছে যেখানে ডিপোজিট হচ্ছে। তার মানে তাহলে 1 নম্বর হচ্ছে আমার প্রভিনেন্স অ্যানালিসিস। প্রভিনেন্স মানে হচ্ছে সোর্স, সায়েন্টিফিক ভাষায় এটাকে বলা হয় প্রভিনেন্স অ্যানালিসিস। 2 নম্বরটা হচ্ছে সেডিমেন্ট ফ্লো, সেডিমেন্ট ফ্লো। 3 নম্বরটা হচ্ছে বেসিন অ্যানালিসিস। ওকে, বেসিন অ্যানালিসিস অর ডিপোজিশনাল হিস্ট্রি, ডিপোজিশনাল হিস্ট্রি। তো এই তিনটে পার্ট নিয়ে হচ্ছে আমার সেডিমেন্টোলজি। তো সেডিমেন্টোলজি এবার প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচার হচ্ছে আমার 2 নম্বরের পার্ট, সেডিমেন্টারি ফ্লোর পার্ট। ওখান থেকেই মেনলি বেশিরভাগ কোশ্চেন আসে। বেসিন অ্যানালিসিস বা ডিপোজিশনাল হিস্ট্রি অ্যাজ সাচ জ্যামের সিলেবাসে নেই। প্রভিনেন্সটা হালকা ফুল। সেকেন্ড আর থার্ডটা প্রথমটা হচ্ছে প্রভিনেন্স অ্যানালিসিস, PROVENANCE, প্রভিনেন্স অ্যানালিসিস বা সোর্স অ্যানালিসিস। 2 নম্বর হচ্ছে সেডিমেন্ট ফ্লো, আর 3 নম্বর হচ্ছে বেসিন অ্যানালিসিস বা ডিপোজিশনাল হিস্ট্রি। তো হয়েছে। এবার এই প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচার এইটা হচ্ছে আমার ওই সেডিমেন্ট ফ্লো এর আন্ডারে। প্রভিনেন্স অ্যানালিসিস থেকে অ্যাজ সাচ কোশ্চেন আসে না, কিন্তু এখন এই নামগুলো বলছি না, ঠিক আছে থাক। আর বেসিন অ্যানালিসিস সিলেবাসই নেই। ওকে, তো এই হলো একটা ক্রুড ভাষাতে হোয়াট ইজ সেডিমেন্টোলজি অ্যান্ড হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ সেডিমেন্টোলজি। ওকে, তো নেসেসিটি আর একটা হতে, এটা তো একাডেমিক নেসেসিটি বললাম যে কি করে ট্রান্সপোর্ট হচ্ছে, বা ট্রান্সপোর্ট মানে সেখানকার হাইড্রোলিক্স আমি বুঝতে পারবো, সেই যে জায়গাটা আছে সেই জায়গাটার এনার্জি বুঝতে পারবো, ফ্লো এনার্জি বুঝতে পারবো, হ্যাঁ না জিনিসপত্র বুঝতে পারবো। আর একটা হচ্ছে আমাকে জ্যামে কোশ্চেন সলভ করতে হবে। তো এই হচ্ছে দুটো জিনিস যেটা আমার সেডিমেন্টোলজি পড়ার জন্য, একটা একাডেমিক, আর 2 নম্বর হচ্ছে জ্যামে আমাকে সেডিমেন্টোলজি সব কটা কোশ্চেন অ্যান্সার করে আসতে হবে, ঠিক করে ঠিকঠাক করে আসতে হবে, আমাকে একটা র্যাঙ্ক সিকিউর করতে হবে। তো এই হচ্ছে দুটো আমার সেডিমেন্টোলজি পড়ার কারণ। তো তাহলে এরপর হচ্ছে যে এই যে কোয়ার্জ ইজ দ্য আলটিমেট প্রোডাক্ট অফ ওয়েদারিং। ওকে, তো আমরা বায়োন্স রিয়াকশন সেই সবাই জানি, ফার্স্ট ইয়ার শুনে জানি, থার্ড ইয়ার সবাই জানি। ফার্স্ট ইয়ার একটা সেই মানে প্রথম দিনের, মানে তোদের তো ইএসএস আছে, আমাদের যাদবপুরে ছিল জেনারেল জিওলজি, তো এছাড়া আমাদের ছিল ইন্টারন্যাশনাল জিওলজি। তো সবারই বায়োন্স রিয়াকশন সিরিজ দিয়ে প্রথম বা সেকেন্ড ক্লাস শুরু হয়। তো বায়োন্স রিয়াকশন সিরিজটা কি, এটা সেডিমেন্টাল ইগনিয়াসে আরো ডিপলি পড়াবো। তো এখন শুধু জেনে রাখ যে বায়োন্স রিয়াকশন সিরিজ হচ্ছে একটা 2 ওয়ার্ড, যত আমি নিচের দিকে নামছি কুলিং হিস্ট্রিটাকে বোঝায়। ওকে, তাহলে কুলিং হিস্ট্রি কিভাবে বোঝায়, তো এই এত ক্যালসিয়াম প্লাজিওক্লেস এখন এত ডিটেলে যাওয়ার দরকার নেই, যে কিভাবে আসছে না আসছে, হোয়াট ইজ প্যারাডক্সিন, হোয়াট ইজ অ্যাম্ফিবল, এগুলো জানার এখন দরকার নেই। যেটা জানতে হবে, যেটা আমরা যেটা জানি যে বরফ কি বলে, জল ঠান্ডা করলে বরফ হয়, সেম জিনিস কিন্তু ইগনিয়াস পেট্রোলজিতেও হয়। কারণ ইগনিয়াস পেট্রোলজি যদি দেখিস, তোর উইন্টারের বইটা শুরু হচ্ছে কিন্তু ওয়াটার সিস্টেম দিয়ে, ওয়াটার H2O ইউনারি সিস্টেম দিয়ে শুরু হচ্ছে। ওকে, তো তার মানে ওইটা হচ্ছে আমার অ্যানালগাস। তো ওই জিনিসটা কেন এনেছে, কারণ ওইটা আমরা সবাই জানি, ওই জিনিসটা আমরা জানি যে জলকে ঠান্ডা করলে বরফ হয়, তো সেম ভাবি ম্যাগমাকে ঠান্ডা করলে পাথর হয়। তো ওইটা হচ্ছে একটা অ্যানালজি, যেটা যাতে ইজিলি যারা ফার্স্ট জিওলজি পড়ছে তাতে তারা ইজিলি বুঝতে পারে যে কি করে জিনিসটা হচ্ছে। তো সেম ভাবি যে ম্যাগমাকে ঠান্ডা করলে রক হবে, এরপর যে ম্যাগমাকে ঠান্ডা করলে যেমন রক হচ্ছে, যেমন হচ্ছে জলকে ঠান্ডা করলে ফার্স্টে তো বরফ পাওয়া যায় না, বরফ থেকে নিউক্লাই তৈরি হয়, তার উপরে ফ্লেক্স তৈরি হয়, তার উপরে
নিডলস লাইকে ছুঁচের মতো জিনিসপত্রগুলো তৈরি হয়, তারপরে একটা বরফের আকার নেয়। ওকে, তো সেই সেম জিনিস কিন্তু ওখানে কম্পোজিশনটা সেম, মেল্টে জলও হচ্ছে H2O, বরফ হচ্ছে মানে H2O, মানে কম্পোজিশনের কোনো ভ্যারিয়েশন নেই, শুধু স্ট্রাকচারে হালকা ফুলকা ভ্যারিয়েশন আর ভলিউম চেঞ্জ হচ্ছে, ডেনসিটি চেঞ্জ হচ্ছে, এইটুকু যা। কিন্তু জিওলজিতে আন্ডার সাবসারফেস যে জিনিসটা হয় সেটা কিন্তু হিউজ একটা কমপ্লেক্স জিনিস। ওকে, যেখানে অলিভিন থেকে বায়োটাইট বা ক্যালসিয়াম কি বলে প্লাজিওক্লেস থেকে অর্থোক্লেস, এই যে হিউজ একটা কম্পোজিশনাল ভ্যারিয়েশন হচ্ছে, তার সঙ্গে স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, ডেনসিটি সব কিছু চেঞ্জ হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং, কালার চেঞ্জ হচ্ছে। তো সেই জিনিসটা হচ্ছে বার্নস রিয়াকশন সিরিজ, একটা খুব সিম্পলি সেই জিনিসটাকে বলে গেছে। বার্নস হোয়াট ইজ ব্যাসল্ট ফ্যাসল আমি কিচ্ছু যাচ্ছি না। তো বার্নস রিয়াকশন সিরিজ, এই সিরিজটাকে আপাতত মুখস্থ রাখিস, কারণ এই সিরিজটা কিন্তু ইচ অ্যান্ড এভরি কোশ্চেনে কোনো না কোনোভাবে এটা কিন্তু আসেই, প্রতিটা পরীক্ষাতেই কোনো না, অবভিয়াসলি বার্নস রিয়াকশন সিরিজ তোকে এরকম সিরিজ দিয়ে দেবে না যে পরপর সিরিজ লিখতে দাও, কিন্তু কোনো না কোনো কোশ্চেন সলভ করতে গেলে সাবসিডিয়ারি ফান্ডা হিসাবে কিন্তু বার্নস রিয়াকশন সিরিজ লাগতেই পারে। তো সেই রকম হচ্ছে। আর ডিসকন্টিনিউসলি কন্টিনিউসলি এসব কিচ্ছু এখন বলছি না, জাস্ট অলিভিন, পাইরক্সিন, অ্যাম্ফিবল, বায়োটাইট, কন্টিনিউয়াসে হচ্ছে ক্যালসিয়াম রিচ থেকে সোডিয়াম রিচ। ওকে, ক্যালসিয়াম রিচ থেকে সোডিয়াম রিচ। ওকে, আর এখানে তারপরে যখন ওয়াইতে নামছে তখন হচ্ছে আমার অর্থোক্লেস, মাস্কোভাইট, কোয়ার্টজ, জিওলাইট। এই জিওলাইটটাকে অনেক সময় বলা হয় না, কারণ এটা খুবই একটা লো টেম্পারেচার জিনিস আর সব জায়গাতে পাওয়া যায় না, কিন্তু বার্নস রিয়াকশন সিরিজ একদম তলাতে আসে আমার জিওলাইট। ওকে, এটা অনেক সময় জ্যামে কোশ্চেন দেয় না, কিন্তু বিএইচইউ টিএইচইউ এগুলো কোশ্চেন দেয়, যে মানে একটা সিরিজ দিয়ে দিল, সেখানে পরপর পুরো সিরিজটা হয়তো এরকম লাগলো যে অলিভিন, প্যারাক্সিন, অ্যাম্ফিবল, বায়োটাইট, অর্থোক্লেস, মাস্কোভাইট, কোয়ার্টজ, জিওলাইট, আর একটা হলো জিওলাইট কোয়ার্টজ। তো এরকম কিছু অপশন দিতে পারে, তো সেক্ষেত্রে কোয়ার্টজের পর সবার লাস্টে কিন্তু জিওলাইট আছে। ওকে, তো এই হলো বার্নস রিয়াকশন সিরিজের একটা প্রিলিমিনারি ধারণা। তো এখান থেকে আমি কি দেখছি যে কোয়ার্জ ইজ দ্য আলটিমেট প্রোডাক্ট অফ ওয়েদারিং। ওকে, জিওলাইট কিন্তু ধরা হয় না, কারণ জিওলাইট খুব রেয়ার, পাওয়া যায় না জিনিসপত্র, যেটা হচ্ছে অ্যাবান্ডেন্ট সেটা হচ্ছে কোয়ার্জ। তার মানে বার্নস রিয়াকশন সিরিজে আমি রকের মেল্টের হিস্ট্রি দিয়ে দেখলাম যে লাস্টে আমার কোয়ার্জ আসছে। তো লাস্টে কোয়ার্জ আসছে মানে কি, কোয়ার্জ হয় তাহলে, এবার যে মেল্টিং যে হিস্ট্রিটা হয়, মানে প্রতিটা পেট্রোলজি কিভাবে কানেক্টেড, আমি সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। সেডির সঙ্গে ইগনিয়াস, ইগনিয়াসের সঙ্গে মেটা, সবাই কিন্তু কানেক্টেড। এরকম নয় যে ইগনিয়াস আর মেটাকে আমরা হার্ড রক পেট্রোলজি বলি, তার মানে শক্ত, তার মানে সেটা মাটির তলাতে শক্ত জিনিসপত্র। সেডিমেন্টোলজি মানে মাটির উপরে সফট রক পেট্রোলজি বলা হয় এটাকে। তো জিনিস কিন্তু সবগুলোই কিন্তু একটা কন্টিনিউয়ামের মধ্যে থাকে। ওকে, তো এইখানে সেডিমেন্টোলজি স্টার্টিংটা, ইগনিয়াসের স্টার্টিং কিন্তু সেম জায়গা থেকে হচ্ছে। তো কিভাবে হচ্ছে, বার্নস রিয়াকশন সিরিজ বলছে যে লাস্ট প্রোডাক্ট হচ্ছে আমার কোয়ার্জ। ওকে, লাস্ট প্রোডাক্ট কোয়ার্জ মানে হচ্ছে সব থেকে লো টেম্পারেচারে আমার কোয়ার্জ তৈরি হচ্ছে। ওকে, তার মানে আমরা ক্লাস 11-12 বা 9-10 যে ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ কোনো একটা মেটেরিয়ালে, সেটা আমরা কি ভেবেছিলাম যে তার যদি মানে সে যে জায়গাতে জন্মেছে, সে যে জায়গাতে ক্রিস্টালাইজড করেছে, সেই এনভায়রনমেন্টটা যদি তার চেঞ্জ হয়ে অন্য কোনো একটা এনভায়রনমেন্টে চলে আসে, তার মানে সে এখন যে এনভায়রনমেন্টে এক্সিস্ট করছে চেঞ্জ হয়ে যাওয়ার পর, সেই এনভায়রনমেন্টে স্টেবল থাকার জন্য সে নিজের মতো সেটা চেঞ্জ করে নেবে। কারণ নেচারে ইচ অ্যান্ড এভরিথিং, ইনক্লুডিং হিউম্যান বিং, ইনক্লুডিং এনি ন্যাচারাল এলিমেন্ট, ইনক্লুডিং এনি নিউট্রাল এলিমেন্ট, সবাই কিন্তু তার একটা লোয়েস্ট এনার্জি স্টেটে যেতে চায়। ওকে, এখানে হচ্ছে ফিজিক্সের সঙ্গে জিওলজির সম্পর্ক। তো প্রতিটা জিনিস কিন্তু তার লোয়েস্ট এনার্জি স্টেটে যেতে চায়। তো লোয়েস্ট এনার্জি স্টেটে যেতে যাওয়া হচ্ছে, যখনই সে যেতে যাচ্ছে তখনই তাকে কিছু চেঞ্জ করতে হবে। কারণ মনে কর একটা রক আছে, একটা জিনিসপত্র কিছু আছে, যে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে স্টেবল, মানে সেই 50 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা, সে ক্রিস্টালাইজ করে রক হয়ে সলিড হয়ে গেছে। এরপরে সে কোনো একটা এনভায়রনমেন্টে এলো যেখানে সে তার টেম্পারেচার হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তার মানে সে 150 ডিগ্রি সেলসিয়াসে এতে যে স্টেজে ছিল, আমি ধরে নিলাম এতে সে সলিড ছিল, 50 ডিগ্রিতে সে সলিড ছিল। 150 যখন হয়ে গেল, সে তখন স্টেবল থাকতে পারছে না, সে তখন 150 ডিগ্রি সেলসিয়াসে তার যে স্টেবল ফর্মটা মানে মেল্ট ফর্ম, সে তখন কিন্তু মেল্ট ফর্মে ইয়ে করে চেঞ্জ হয়ে যাবে। তো এটাই হচ্ছে যে কি করে একটা মিনারেল থেকে আর একটা মিনারেলে চেঞ্জ হয়, কি করে ক্রিস্টাল থেকে মেল্ট হয়, বা কি করে মেল্ট থেকে ক্রিস্টাল হয়, সবাই কিন্তু তার লোয়েস্ট পসিবল এনার্জি স্টেটে যেতে চায়। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লোয়েস্ট পসিবল এনার্জি।
ওকে, ফিজিক্সে আমরা সবাই পড়েছি গিভস ফ্রি এনার্জি, তার সঙ্গে হচ্ছে রিলেশন। কেমিস্ট্রিটা পড়েছি, তো এখানে হচ্ছে জিওলজির সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি এদের রিলেশন। তো প্রতিটা এলিমেন্ট কিন্তু তার লোয়েস্ট পসিবল এনার্জিতে যেতে চায়, তো সেই জন্য সে মেল্ট থেকে ক্রিস্টাল, ক্রিস্টাল থেকে মেল্ট, পাইরক্সিন থেকে অ্যাম্ফিবল, পাইরক্সিন থেকে অ্যাম্ফিবল, এরা কিন্তু আবার সলিড স্টেটের মধ্যে চেঞ্জগুলো হচ্ছে, বা প্লাজমিক রেসে ক্যালসিয়াম থেকে সোডিয়াম, সে কিন্তু সলিড স্টেটের মধ্যে চেঞ্জগুলো হচ্ছে। ওকে, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো বায়োন্স রিঅ্যাকশন সিরিজ বলছে যে কোয়ার্টজ হচ্ছে সব থেকে লোয়েস্ট টেম্পারেচারে তৈরি হচ্ছে, তার মানে সে হচ্ছে নিয়ার ক্রাস্ট বা একদম অ্যাট দ্য ক্রাস্ট, সে ওই লেভেলে তৈরি হচ্ছে। তার মানে ক্রাস্টের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে কোয়ার্টজ আমার জন্মাচ্ছে, তার মানে সেই এনভায়রনমেন্টে কোয়ার্টজ আমার ক্রিস্টালাইজড হচ্ছে। তার মানে ক্রাস্টের যে এনভায়রনমেন্ট, ক্রাস্টের যে প্রেসার টেম্পারেচার কন্ডিশন, সেখানে কোয়ার্টজ আমার স্টেবল। তাহলে কোয়াড যদি সেইখানে স্টেবল হয়, তার মানে ক্রাস্টের যে পুরো যে ক্রাস্টটা আছে, যা টিং টিং করে আওয়াজ হলো, আচ্ছা সম্বিত পিসি তুখানা, সম্বিত ভট্টাচার্য। একটা, হ্যাঁ একটা মোবাইলে আর একটা পিসিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে শ্রেয়া চলে এসছে। শ্রেয়া বাকি তার রেকর্ডে দেখে নিস, অনেকটাই হয়ে গেছে, 8 ঘন্টার মতো। ও বলছে কিছু শুনতে পাচ্ছে না। শুনতে পাচ্ছি ঠিক না, আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ওকে, ওকে, তাহলে কোয়ার্জ হচ্ছে আমার নিয়ার কন্টিনেন্ট, নিয়ার ক্রাস্ট বা অ্যাট দ্য ক্রাস্ট বা অ্যাট দ্য হ্যালো লেভেলে সে হচ্ছে স্টেবল। তার মানে ক্রাস্টে আমি যে সমস্ত মেটেরিয়াল পাবো তার মধ্যে কোয়ার্জ হবে ডমিন্যান্ট। তো এখান থেকে আরেকটা কোশ্চেন তৈরি হয়ে যাচ্ছে যে আমরা কেন বলি যে কোয়ার্জ হচ্ছে মানে SiO2 হচ্ছে সব থেকে বেশি পরিমাণে আমার ইয়েতে পাওয়া যায়, কি বলে ক্রাস্ট বা এই সমস্ত জায়গাতে, মানে সিলিকেট মিনারেলগুলো, সিলিকেট মিনারেল কেন আমার সব থেকে বেশি ক্রাস্টে পাওয়া যায়, ম্যান্টেলে আমার কেন ম্যাটিক মিনারেলগুলো পাওয়া যায়, তারও অ্যান্সার কিন্তু বায়োন্স রিঅ্যাকশন সিরিজ। ওকে, তো বায়োন্স রিঅ্যাকশন সিরিজ হচ্ছে ফান্ডামেন্টাল, যে আমার সেডিমেন্টোলজিকে ব্যাখ্যা করে, যে আমার ইগনিয়াসের যে ডিফারেন্সিয়েশন, মানে করে ক্রাস্টে আমার সিলিকেট, ম্যান্টেলে আমার ম্যাফিক, ইয়েতে কি বলে করে আমার সিডেরোফাইল জিনিসপত্র, সেগুলো কিন্তু বায়োন্স রিঅ্যাকশন সিরিজে ব্যাখ্যা করে। এই একটা জিনিস এতগুলো কন্টিনিউয়ামকে একসঙ্গে নিয়ে ব্যাখ্যা করে। তাহলে কোয়ার্টজ আমার হচ্ছে আলটিমেট প্রোডাক্ট অফ ওয়েদারিং, এটা সবার কাছে ক্লিয়ার হলো যে কেন ক্রাস্টে আমার কোয়ার্টজ সব থেকে বেশি স্টেবল, বা সিলিকেট মিনারেল কেন সব থেকে আমার স্টেবল। ওকে গুড, তাহলে কোয়ার্টজ হলো আলটিমেট প্রোডাক্ট হয়ে গেল। এবার এই কন্টিনিউয়াস সিরিজ এটা লেখা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এখন শুধুমাত্র নামগুলো জেনে রাখ, আর কন্টিনিউয়াস যে সিরিজটা আছে তার কম্পোজিশনগুলো। ওকে, ফসফেটাইট ফাইলাইটে যদি কম্পোজিশন জেনে থাকে খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড। আমরা যখন মিনারেলজি পড়াবো তখন এগুলো আরো ডিটেলসে পড়াবো, জাস্ট নামগুলো জেনে রাখ যে ফসফেটাইট ফাইলাইট এটা হচ্ছে অলিভিন, অলিভিনের দুটো এন মেম্বার, একটা এফি এন মেম্বার, একটা এমজিএল এন মেম্বার। তারপর হচ্ছে পাইরক্সিনের দুটো এমজি আর সিএ এন মেম্বার, ওপিএক্স সিপিএক্স। তারপর হচ্ছে আমার অ্যাম্ফিবল বায়োটাইট। কন্টিনিউয়াস, এবার কন্টিনিউয়াস সিরিজটাকে কীভাবে মনে রাখা যায়। ওকে, কন্টিনিউয়াস সিরিজটাকে যেটা মনে রাখা যায় সেটা হচ্ছে আমার সিএ, ফার্স্টে হচ্ছে সিএ, তারপরে হচ্ছে এনএ, তার মানে কানা, সিএ এনএ। ওকে, কানা মানে সিএ থেকে এনে যাবে। আমরা ক্যালসিয়াম রিচ জানি অ্যানর্থাইট, ওকে, ক্যালসিয়াম রিচ জানি আমরা অ্যানর্থাইট, আর সোডিয়াম রিচ জানি আমরা অ্যালবাইট। তার মানে ফার্স্ট এখানে হবে আমার অ্যানর্থাইট, এখানে হবে আমার অ্যালবাইট। ওকে, তো এই জিনিসটা মনে রাখলে বাকিগুলো তো এমনি চলে আসবে, মুখস্থ করতে হবে, কিন্তু প্রথম ওই অ্যানর্থাইটের নিচে থাকে না, অ্যালবাইটটা উপরে থাকে, এটা অনেক সময় কনফিউশন হয়ে যায়। তো সেই জন্য কানা, সিএ থেকে এনএ, সিএ রিচ হচ্ছে অ্যানর্থাইট, এনএ রিচ হচ্ছে অ্যালবাইট। তো তারপরে হচ্ছে অ্যানর্থাইট, বাইটোনাইল, ল্যাপারোনাইল, অ্যান্ডেসিন, অলিগোগুলো অ্যালবাইট। এটা পুরো একদম গল্পের মতো করে মুখস্থ রাখতে হবে, তার সঙ্গে কম্পোজিশনগুলো। এখানে কম্পোজিশনটা দেখ, অ্যানর্থাইটটা হচ্ছে অ্যানর্থাইট 100 অ্যালবাইট 0, অ্যানর্থাইট 90 অ্যালবাইট 10। এই জিনিসটা লিখেছি, এই জিনিসটা এখন ক্লিয়ার হবে না, তাই শুধুমাত্র এই নামগুলো মনে রাখবি এখন, অ্যানর্থাইট, বাইটোনাইল, ল্যাপ্রোটাইল। যখন ইগনিয়াস পড়াবো তখন ইগনিয়াসের প্লাজিওক্লাসের যে সলিড সলিউশন সিরিজ আছে সেখানে জিনিসটা, এই জিনিসটা কেন হয়,
এই জিনিসটা কেন হয় সেটা এখন সেটা কম্পোজিশন মনে রাখার দরকার নেই, জাস্ট নামগুলো ABL AOA, অ্যানোথাইট বায়োটেনিক ল্যাবরেটরি অ্যান্ড হেলবাইট। ওকে, এরপরে একটা জাস্ট, ট্রায়াঙ্গেলটা তো হয় না, হ্যাঁ ট্রায়াঙ্গেলটা আছে হ্যাঁ ওটা 10 মিনারেল, 10 হ্যাঁ মিনারেলজি ট্রায়াঙ্গেল তো আছে, যেরকম ভাবে খুশি মনে রাখা যেতে পারে। এবার ট্রায়াঙ্গেল হিসেবে মনে রাখতে গেলে আমাকে ট্রায়াঙ্গেলটাও মনে রাখতে হবে, তার সঙ্গে ভাবগুলো মনে রাখতে হবে। তো তার থেকে আমি এখানে আমি যেভাবে মনে রাখি, যেটা আমার ইজি হয়, এটা বলে দিচ্ছি কিভাবে মনে রাখি। যে প্লাজিওক্লেস সলিড সলিউশনটা হয়েছে অ্যানোথাইট আর অ্যালবাইটের প্রপোর্শন নিয়ে সলিড সলিউশন হয়। ওকে, তো ইগনিয়াস যদি বলে দিই অ্যালবাইট অ্যানোথাইট। ওকে, তো এই হচ্ছে আমার জিনিসটা, এটা হচ্ছে সলিড সলিউশন। তো অ্যালবাইট অ্যানোথাইটের প্রপোর্শন অনুযায়ী বিভিন্ন আমি প্রোডাক্ট পেতে পারি। তো প্রথমটা হচ্ছে যে অ্যানোথাইট 100 অ্যালবাইট 0, তারপরেরটা হচ্ছে 10 কমছে, অ্যানোথাইট 90 অ্যালবাইট 10। ওকে, তারপরের গুলো হচ্ছে এই প্রোডাক্টটা এখান থেকে শুরু হবে, অ্যানোথাইট 90 অ্যালবাইট 10 থেকে শুরু হবে, তারপরের গুলো 20 করে ডিফারেন্স হবে, 20 করে ডিফারেন্স হবে। ওকে, প্রথমটা 10 এর ডিফারেন্স, তারপরের গুলো 20 করে ডিফারেন্স। 90 থেকে 70 কমছে, কারণ সবই তো কমছে, অ্যানোথাইট মানে সিএ থেকে এনে হচ্ছে, তাহলে অ্যানোথাইট কমছে অ্যালবাইট বাড়ছে, তাহলে অ্যানোথাইট 90 থেকে অ্যানোথাইট 70, এবং অ্যালবাইট বাড়বে, অ্যালবাইট 10 থেকে অ্যালবাইট 30 জাস্ট। ওকে, শুধুমাত্র অ্যানোথাইট অ্যালবাইট এখন অত মাথায় ঢোকানোর দরকার নেই, জাস্ট নামগুলো মনে রাখলেই এখন হবে। ওকে, আর একটা জিকের মতো একটা জিনিস, কারেন্ট অ্যাফেয়ার মানে একটা জিনিস, যে ল্যাব্রাডোরাইটস, যে ওইটা লেখা আছে ল্যাব্রাডোরাইটস, ওটা হচ্ছে নোন ফর ল্যাব্রাডোরেসেন্স অর প্লে অফ কালার। ওকে, ল্যাব্রাডোরেসেন্স এই কথাটা থেকেই ল্যাব্রাডোরাইট কথাটা এসেছে, ল্যাব্রাডোরাইটস RITES হবে এটা, হ্যাঁ। তো এই বানানটা ভুল আছে, RITES হবে। তো ল্যাব্রাডোরাইটসটাকে বলা, ওটা মানে না, যে নামটা এসছে সেটা হচ্ছে ল্যাব্রাডোরেসেন্স অর প্লে অফ কালার। কেমন দেখতে হয় এরকম, একটা ব্লু কালার চট করে। ওকে, তাহলে কোনো কনফিউশন এখানে? না। ওকে, এরপরে জিনিসটা আমি একটু সেডি থেকে বেরিয়ে এসেছি, এটা হচ্ছে জেনারেল জিওলজির পার্টে। ওকে, তো জেনারেল জিওলজির পার্টে এই যে পুরো টেবিলটা, এই টেবিলটা থেকে প্রতি 1 বছর অন্তর বা প্রতি 2 বছর অন্তর কোশ্চেন থাকবেই থাকবে, কোনো না কোনোভাবে কোশ্চেন কিন্তু থাকবেই থাকবে। তো এই জিনিসটাকে পুরো টেবিলটাকে কিন্তু মুখস্থ করতে হবে। ওকে, এইখান থেকে কোশ্চেন খুব একটা আসে না, এই অ্যাটমসফিয়ারের জায়গা থেকে কোশ্চেন খুব একটা আসে না, কিন্তু তার উপরের এই জায়গাটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। তো ক্রাস্টাল অ্যাবান্ডেন্স ইন ডিক্রিজিং ওয়াটার। ওকে, তাহলে মোস্ট কমন এলিমেন্ট ইন ক্রাস্ট। ওকে, মোস্ট কমন এলিমেন্ট ইন ক্রাস্ট, এখানে হচ্ছে মোস্ট কমন এলিমেন্ট, সেই জন্য হচ্ছে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, এফি, ক্যালসিয়াম এটা ইত্যাদি। অক্সাইড কম্পোজিশন অফ লিথোস্ফিয়ার। ওকে, অক্সাইড কম্পোজিশন ফার্স্ট হচ্ছে SiO2, তাহলে এই যে জিনিসটা তৈরি হয়েছে ফার্স্টে SiO2 আসছে, এটা কিন্তু বার্নস রিঅ্যাকশন সিরিজ থেকে আমার এক্সপ্লেন হচ্ছে। ওকে, তো পুরো জিনিসগুলো ইন্টারকানেক্টেড, সেই জন্যই প্রথম দিন বলেছিলাম যে প্রতিটা সাবজেক্ট এবং ইন্ট্রা সাবজেক্ট আর ইন্ট্রা সাবজেক্ট, মানে একটা সাবজেক্টের মধ্যে এবং বিভিন্ন সাবজেক্টের মধ্যে ইন্টিগ্রিটি, রিলেশন, কানেকশনগুলো সবসময় মাথায় থাকে। ওকে, তাহলে অক্সাইড কম্পোজিশনে ফার্স্ট হচ্ছে SiO2, তারপরে Al2O3, FeO, হেনাদানা জিনিসপত্র চলে যাচ্ছে। তাহলে ফার্স্টেরটা এইটা লিথোস্ফিয়ারটাও একই জিনিস, লিথোস্ফিয়ার যদি লিথোস্ফিয়ার বলে তাও হবে, ট্রাস্ট বলে সেম হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে এলিমেন্ট বলছে না অক্সাইড কম্পোজিশন বলছে। ওকে, এইগুলো লেখা দরকার নেই, আমি সবই পিপিটি দিয়ে দেবো, PDF দিয়ে দেবো, তো লিখতে পারিস, নোট হিসেবে তৈরি করতেই পারিস যা খুশি, কিন্তু মানে তাড়াতাড়ি লিখতে গেলে যেন ভুল না হয়ে যায়। তো মোস্ট কমন এলিমেন্ট ইন ম্যান্টেল। ওকে, এটা হচ্ছে ম্যান্টেল, অক্সিজেন Mg, তার মানে ক্রাস্টও অক্সিজেন ম্যাক্সিমাম, ম্যান্টেলও কিন্তু অক্সিজেন ম্যাক্সিমাম। ওকে, তারপর হচ্ছে কোরে হচ্ছে Fe নিকেল সালফার। এর পরেরটা হচ্ছে এলিমেন্টস ইন বাল্ক আর্থ। তো এই টার্মিনোলজি গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্টেরটা ক্রাস্টের দুটো এলিমেন্ট না কম্পোজিশন, তারপরে একটা হচ্ছে ম্যান্টেল, তারপরে একটা কোর, তারপরে একটা বাল্কার মানে কি পুরোটা ক্রাস্ট প্লাস ম্যান্টেল প্লাস কোর, তিনটেকে নিয়ে কোথায় আমার কি বেশি পাচ্ছি, সেখানে আমি পাচ্ছি বেশি Fe। ওকে, মোস্ট কমন এলিমেন্ট ইন সোলার সিস্টেম, এই টার্মগুলো যেন খুব মনে থাকে। ওকে, সোলার সিস্টেম বলছে না বাল্ক আর্থ বলছে না ক্রাস্টের এলিমেন্ট কম্পোজিশন বলছে, খেয়াল থাকে। সোলার সিস্টেম হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম। ওশেন ওয়াটারে হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, ইত্যাদি।
এরপর হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্টে হচ্ছে আমার কোয়ার্জ বেশি ফেলসপারের থেকে। বোথ ক্রাস্ট মানে কন্টি প্লাস ওসেনিক ক্রাস্ট যদি নিই সেক্ষেত্রে কিন্তু ফেলসপার গ্রেটার দেন কোয়ার্জ হয়ে যাচ্ছে। ওকে, এই জিনিসটা মনে থাকে, শুধু শুধু কন্টি হলে কোয়ার্জ গ্রেটার দেন ফেলসপার, বোথ ক্রাস্ট নিলে ফেলসপার গ্রেটার দেন কোয়ার্জ। আর এই অ্যাটমসফিয়ারটা বলছি না, অ্যাটমসফিয়ারটা আসে না, অ্যাটমসফিয়ারটা জ্যাম গেটে কোনোটাই আসে না, অ্যাটমসফিয়ারটা ইয়ের জন্য নেটের জন্য অ্যাটমসফিয়ারটা ইম্পর্টেন্ট। জাস্ট আবার লিখে রেখেছি কারণ পুরো জিনিসটা এক জায়গায় থাকলে ডকুমেন্টেশনে সুবিধা হবে। ওকে, তো এইটা হচ্ছে ওই অ্যাটমসফিয়ার জিনিসটা লেখা আছে। ওকে, অ্যাটমসফিয়ার জিনিসটা লেখা আছে। তো এখানে কি দেখা যাচ্ছে যে নাইট্রোজেন হচ্ছে আমার সব থেকে বেশি, নাইট্রোজেন সব থেকে বেশি, তারপরে অক্সিজেন, আর্গন এক্সেট্রা। তো এইটা একটা 2019 বা 20 নেটের কোশ্চেন এটা। ওকে, 1920 নেটের কোশ্চেন। তো এখানে কি বলছে যে প্রপোর্শন অফ আর্গন ইজ মোর দ্যান দ্যাট অফ CO2। হ্যাঁ, আর্গন, CO2 কোথায় গেল, এটা CO2, তো 0.04, আর এটা হচ্ছে 0.93, তাহলে প্রথম অপশনটাই কারেক্ট। আর এইটা হচ্ছে রেসিডেন্স টাইম। ওকে, তো রেসিডেন্স টাইম এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা থেকে সাবসিডিয়ারি কোশ্চেন আসে। এই রেসিডেন্স টাইমের সঙ্গে ওর জিওলজিকে BIF নাম শুনেছি, সেটা ব্যান্ডেড আয়রন ফর্মেশন। তো এই রেসিডেন্স টাইমের সঙ্গে ব্যান্ডেড আয়রন ফর্মেশন ওর জিওলজিকে কানেক্ট করে অনেকগুলো কনসেপ্ট তৈরি হয়, সেটা ওর জিওলজি ইকোনমিক জিওলজি যখন পড়ানো হবে তখন বলে দেবো। তো রেসিডেন্স টাইম হচ্ছে কোনো একটা ওয়াটার কলমের মধ্যে এলিমেন্টগুলো যতক্ষণ সলিউবেল অবস্থায় থাকছে। ওকে, সেইটা হচ্ছে সেই পার্টিকুলার মিনারেলটার ওই ওয়াটার কলমে, ওই কম্পোজিশন ওয়াটার কলমে তার হচ্ছে রেসিডেন্স টাইম। ওকে, আর প্রেসিপিটেশন টাইম হচ্ছে সে যখন সলিউবেল থাকা আছে, তারপরে সে যখন ডিপোজিট হচ্ছে, সেটা হচ্ছে তার প্রেসিপিটেশন টাইম। ওকে, তার মানে রেসিডেন্স টাইম হচ্ছে যতক্ষণ সে সলিউবেল অবস্থায় থাকছে, সলিউবেল অবস্থা থেকে সে ডিপোজিট হতে যতটা টাইম নিচ্ছে সেটা হচ্ছে তার প্রেসিপিটেশন টাইম। ওকে, তার মানে রেসিডেন্স টাইম যার বেশি, সে বেশি পরিমাণে ওভার দ্য ওশেন ফ্লো করতে পারবে, ওভার দ্য ওশেন সে বেশি তাড়াতাড়ি ঘুরে ঘুরে বেড়াতে পারবে। তো সেটাই হচ্ছে আমার রেসিডেন্স টাইমের কনসেপ্ট বা রেসিডেন্স টাইমের জিনিসটা। তো রেসিডেন্স টাইম অফ এলিমেন্টস ইন ডিক্রিজিং অর্ডার, এটা ইন হবে, ইন ডিক্রিজিং অর্ডার, তার মানে ক্লোরিনের হচ্ছে সব থেকে বেশি রেসিডেন্স টাইম। তাহলে ক্লোরিনের যদি সব থেকে বেশি রেসিডেন্স টাইম হয়, তার মানে হচ্ছে আমরা ইয়েতে কি বলে সি ওয়াটারের মেন দুটো ক্যাটায়ন অ্যানায়ন, সেটা হচ্ছে Na+ আর Cl-, এটা আমরা সবাই জানি। রেন ওয়াটারে সেটা হচ্ছে বাইকার্বনেট আয়ন, HCO3-। ওকে, রেন ওয়াটার সেটা হচ্ছে বাইকার্বনেট আয়ন। ওকে, তাহলে সি ওয়াটারে Na+ আর Cl-, এই দুটো হচ্ছে সব থেকে মোস্ট ডমিনেটিং কম্পোজিশন। তো সেই কম্পোজিশনের কারণটা হচ্ছে কারণ Cl আর N এর রেসিডেন্স টাইম হচ্ছে সব থেকে বেশি, সেই জন্য জলে তারা সব থেকে বেশি সলিউবেল থাকতে হবে। অবভিয়াসলি জলে যারা সলিউবেল আছে তারাই আমার জলের কম্পোজিশনকে দেবে, যারা ডিপোজিট হয়ে গেছে ওশেন বটমে যারা পড়ে গেছে তারা আমার জলের কম্পোজিশন কোনোদিন দেবে না। তো সেই জন্য ওই যে রেসিডেন্স টাইমের সঙ্গে জলের কম্পোজিশন, সি ওয়াটারের কম্পোজিশন কি করে চেঞ্জ হয় সেই জিনিসটা হচ্ছে এই সিকোয়েন্সটা দিয়ে হয়, ClNaMgK। তো এই হলো পুরো জিনিসটা, আর কিছু নেই। প্রতিটা জায়গাতে প্রবলেম হলে কিন্তু আমি জিজ্ঞেস করবি, হ্যাঁ, কারণ এই জিনিসগুলো এখন প্রচন্ড প্রিলিমিনারি স্টেজে আছে। প্রিলিমিনারি স্টেজে যদি একটুখানি কনফিউশন থাকে সেটা সবসময় ক্লিয়ার করে নেওয়া ভালো, কারণ ওই কনফিউশন থেকে আরো পরে যখন গ্রো হবে কনফিউশনটা কিন্তু বাড়বে, ছোট হবে না। তো এরপরে হচ্ছে ডেনসিটি গ্রাম পার সিসি অফ ডিফারেন্ট প্ল্যানেটস। ওকে, তো প্রথমে হচ্ছে যে দু ধরনের আমরা প্ল্যানেট পাই, টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, জোভিয়ান প্ল্যানেট। টেরেস্ট্রিয়াল প্ল্যানেট হচ্ছে আমরা এই পুরো জিনিস এগুলো কিন্তু স্টাডির মধ্যে একটাও নয়, এর আগে যেটা পড়ালাম মানে ক্লাস ম্যান্ডেলে পড়ালাম ওগুলো সবে কিন্তু জেনারেল জিওলজির পার্টের মধ্যে। আজকে প্রথম ক্লাস, সেই জন্য পুরো ইন্ট্রোডাক্টরি স্টাডি, ইন্ট্রোডাক্টরি জেনারেল জিওলজি জিনিসপত্রগুলো হবে। তো ফার্স্টে হচ্ছে আমার টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস, তারপরে হচ্ছে জোভিয়ান প্ল্যানেটস। ওকে, তো টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস মানে হচ্ছে যে প্ল্যানেটগুলো আমার সিলিকেট মিনারেল রক এইসব দিয়ে তৈরি হয়, সেইগুলো হচ্ছে আমার টেরেস্ট্রিয়াল। যেমন হচ্ছে আমাদের আর্থ। তো এরকম চারটে আছে, মার্কারি, ভেনাস, আর্থ, মার্স। এই সিকোয়েন্সটা যেন মনে থাকে। ওকে, যে সূর্য থেকে যত আমি দূরে যাচ্ছি কি কি প্ল্যানেট আমার আসছে, মার্কারি, ভেনাস,
আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, প্লুটো। প্লুটো অনেক সময় গ্রহ নয়, ও স্যাটেলাইট হ্যানা ত্যানা বহু জিনিসপত্র হয়, ডুয়ার্ফ প্ল্যানেট হ্যানা ত্যানা জিনিসপত্র হয়। তো এই সিকোয়েন্সটা যেন মনে থাকে। ওকে, তো টেরেস্ট্রিয়াল প্ল্যানেটের মধ্যে 4টে, মার্কারি, ভেনাস, আর্থ, মার্স। আর জোভিয়ানের মধ্যে 4টে আছে, যে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। ওই যে প্লুটো অনেক সময় ঝামেলা টামেলা করে বললে ওকে জোভিয়ানের মধ্যে ধরাই হয় না। ও কখনো ডোয়ার্ফে আসে, কখনো প্ল্যানেট হয়ে যায় হ্যানা ত্যানা। তো এখান থেকে যে কোশ্চেনটা আসে 2000 ওই ইয়ে আজহারের বই তো সবাই কেনা হয়ে গেছে? কারণ অর্ডার দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আজহারের বইতে জেনারেল জিওলজি 2015 যে কোশ্চেনটা আছে দেখবি, এখন বলে রাখছি, বইটা আসার পর নোট ডাউন করবি। জেনারেল জিওলজি আইআইটি জ্যাম 2015। ওকে, আমার বইতে প্রথম কোশ্চেন ওটাই, জেনারেল জিওলজি পার্টে। ওখানে যে কোশ্চেনটা দিয়েছে, হুইচ অ্যামংস দ্য ফলোয়িং প্ল্যানেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ নোন স্যাটেলাইটস। ওকে, তো তার মানে নিচের কোনটার মধ্যে সব থেকে বেশি নোন স্যাটেলাইটস আছে। তো সেখানে 4টে অপশন দিয়েছে, মার্স, ইউরেনাস, ভেনাস, মার্কিউরি। ওকে, তো এই কোশ্চেনটা হচ্ছে 2015 জন্য ঠিক, কারণ হচ্ছে এখন হাইয়েস্ট নোন স্যাটেলাইট হচ্ছে স্যাটার্ন। ওকে, 82 হাইয়েস্ট নোন স্যাটেলাইট হচ্ছে স্যাটার্ন, 82। তো সেই জন্য এই কোশ্চেনটা কিন্তু, মানে এই কোশ্চেন যদি দেয়, অবভিয়াসলি এই 4টে অপশনের মধ্যে ইউরেনাসই হবে, কিন্তু এই কোশ্চেনটা এখন দেবে না। যদি হয় ইউরেনাসের জায়গায় স্যাটার্ন দেবে। ওকে, তো হাইয়েস্ট নোন স্যাটেলাইট এটার জন্য মাথায় থাকে স্যাটার্ন, 82। তাহলে ফার্স্ট হচ্ছে মার্কারি, ভেনাস, আর্থ, মার্স। মার্কারির কোনো স্যাটেলাইট নেই, এগুলো ইম্পর্টেন্ট নয়। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আর্থের ডেন্সিটি, এটা হচ্ছে এইগুলোর মধ্যে সব থেকে ডেন্সেস্ট, 5.51 বা 5.50 গ্রাম পার সিসি, 5.5 গ্রাম পার সিসি বাই বা 5500 কেজি পার মিটার কিউব। এই যে কেজি পার মিটার কিউব, আর বাবা, তো ডেনসিটির সিজিএস হচ্ছে গ্রাম পার সিসি, ডেনসিটির এসআই হচ্ছে কেজি পার মিটার কিউব। ওকে, তো এটা কিন্তু একটা ইউনিট কনভার্সন হয়ে গেল। এটা কিন্তু যেখানে নোট ডাউন করতে পারে নোট ডাউন করে দিবি সঙ্গে সঙ্গে আজকে। ওকে, তো মার্স হচ্ছে 3.94, 2 স্যাটেলাইট, ইম্পর্টেন্ট নয়। জোভিয়ান হচ্ছে জুপিটার, জুপিটার হচ্ছে লার্জেস্ট প্ল্যানেট, সেকেন্ড হাইয়েস্ট নোন স্যাটেলাইট, 79। স্যাটার্ন, স্যাটার্ন হচ্ছে লোয়েস্ট ডেন্সিটি, জলের ডেন্সিটি হয় 1, তার থেকেও কম ডেন্সিটি 0.6, লোয়ার ডেন্সিটি দেন H2O। সেকেন্ড লার্জেস্ট, ফার্স্ট লার্জেস্ট হচ্ছে জুপিটার, সেকেন্ড লার্জেস্ট, হাইয়েস্ট নোন স্যাটেলাইট 82। ইউরেনাস 1.28, হ্যানা জানা, এগুলো জেনে লাভ নেই, দরকার নেই। এরপরে হচ্ছে জোভিয়ান বা ইনার বা আর্থ লাইক এই সমস্ত প্ল্যানেটগুলোর কিছু বৈশিষ্ট্য। ওকে, রিলেটিভলি স্মলার মাস, ছবি দেখি বোঝা যাচ্ছে এগুলো কত বড় বড়। রিলেটিভলি স্মলার মাস, হায়ার ডেন্সিটি, স্লোয়ার স্পিড অফ রোটেশন, লেস নাম্বার অফ স্যাটেলাইট। এগুলো পুরো উল্টো উল্টো। লার্জ নাম্বার, লার্জ মাস, লার্জ লোয়ার ডেন্সিটি, ফাস্টার রোটেশন, হায়ার নাম্বার অফ স্যাটেলাইট। আমরা যে কোনো একটা মনে রাখলেই হবে, ইনার বা টেরেস্ট্রিয়াল বা জোভিয়ান, তার অপোজিট, পুরো 180 অপোজিট হচ্ছে আমার তার অন্য যেটা হচ্ছে সেটার প্রপার্টিস। ওকে, এরপরে আমি ঢুকছি সেডিতে। ওকে, আর 10 মিনিটের মতো আছে, আমি দেখিয়ে দিই। তো এই যে এই 2000 মানে জেনারেল জিওলজি বইটা যদি খুলিস, যে আজহার হোসেনের 2015 যে কোশ্চেনটা বললাম ওই প্ল্যানেট নিয়ে, স্যাটেলাইট নিয়ে, সেরকম হচ্ছে 2015 আর একটা কোশ্চেন আছে, যে অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস ইন অর্ডার অফ দেয়ার ডিক্রিজিং অ্যাবান্ডেন্স ইন আর্থ ইন সোলার সিস্টেম। ওকে, ইন সোলার সিস্টেম বলা আছে, সেটা হচ্ছে 2015 কোশ্চেন। তো এরকম কোশ্চেন কিন্তু হামেশাই আসে, সেই জন্য এইটুকু বলে দিলাম। তো এই দুটো কোশ্চেন কিন্তু বই আসার পরই দেখবি। ফার্স্ট স্যাটেলাইট, আর তারপরে হচ্ছে সোলার সিস্টেমে ডিক্রিজিং অর্ডার, দুটি হচ্ছে জ্যাম 2015 কোশ্চেন। ওকে, তো এরপরে হচ্ছে এখান থেকে কোনোদিন কোনো কোশ্চেন আসে না, যে স্টেনস ল অফ স্ট্র্যাটিগ্রাফি এসব থেকে কোনো কোশ্চেন আসে না। এগুলো থেকে ডেরিভেটিভ কোশ্চেন আসতে পারে। এই যে স্টেনস ল অফ স্ট্র্যাটিগ্রাফি, এর সঙ্গে কিন্তু স্ট্রাকচার রিলেটেড। ওকে, তো এই জিনিসটা কি হচ্ছে, তাহলে ফার্স্টে স্টেনস ল অফ স্ট্র্যাটিগ্রাফি হচ্ছে ল অফ সুপারপজিশন। এইগুলো একটাও কিন্তু ল হওয়ার মতো যোগ্যতা রাখে না, কিন্তু স্টেনো হচ্ছে প্রথম সেডিমেন্টালজিস্ট যে এই সমস্ত লগুলো দিল। তার মানে প্রথম কোনো সাবজেক্ট যখন তৈরি হচ্ছে তখন এই জিনিসগুলি মানুষের কাছে ভাবার জন্য অসম্ভব ছিল। তো সেই হিসাবে এগুলোকে ল এর মর্যাদা দেওয়া হয়েছে। তো ল অফ সুপারপজিশন মানে হচ্ছে ইয়ঙ্গার লেয়ারগুলো ওল্ডার লেয়ারের উপরে জমা হবে। খুব সিম্পল, সবাই জানে, যেটা উপর হবে সেটা ইয়ঙ্গার।
ল অফ অরিজিনাল হরাইজন্টালিটি। তো অরিজিনাল ওরিয়েন্টেশন এ হচ্ছে অরিজিনাল ওরিয়েন্টেশন, বি হচ্ছে ওরিয়েন্টেশন আফটার টিল্টিং। তার মানে অরিজিনালি যখন কোনো একটা সেডিমেন্ট ডিপোজিট হচ্ছে ওই সোর্স থেকে ইরোড হয়ে ডিপোজিট হচ্ছে, সে কিন্তু সবসময় একটা হরাইজন্টালি ডিপোজিট হওয়ার চেষ্টা করবে। খুব সিম্পল। তো যখন কোনো একটা বালি কাদা ভর্তি একটা জলের একটা পাইল আছে, বালতি আছে, সেখানে কাদাটা যখন ডিপোজিট হয় সে তখন হরাইজন্টালি ডিপোজিট হয়। খুব সিম্পল, ল অফ অরিজিনাল হরাইজন্টালিটি। 3 নম্বর হচ্ছে ল অফ ক্রস কাটিং রিলেশনশিপ। কে কাকে কাটছে তার উপর বেস করে তাদের এজ ডিটারমাইন করা হয়। এটা হচ্ছে স্ট্রাকচারাল জিওলজির ম্যাপ ইন্টারপ্রিটেশন, বিশাল 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 ইম্পর্টেন্ট। ওকে, তার মানে এখানে হচ্ছে স্ট্যাটিস সঙ্গে কি বলে সেডিমেন্টোলজি, স্ট্র্যাটিগ্রাফি, স্ট্রাকচারাল তিনটে একসঙ্গে মিশে গেল। তাহলে ল অফ ক্রস কাটিং রিলেশনশিপ হচ্ছে যে এ বি সি, তাহলে এ আছে, এ আর বি এর মধ্যে কে ইয়ঙ্গার? এ ইয়ঙ্গার। তার মানে এ আর বি কে যদি সি কাটছে, তার মানে সব থেকে ইয়ংগেস্ট কে হবে? সি। তাহলে ক্রোনোলজিটা কি হবে? কে কে এসছে পরপর ইয়ঙ্গিং টুয়ার্ডস ইয়ঙ্গিং? বিএসি। বিএসি। ওকে, এই যে বললাম টুয়ার্ডস ইয়ঙ্গিং, ওকে, তো এই জিনিসগুলো জ্যামের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি বললাম হচ্ছে টুয়ার্ডস ইয়ঙ্গিং, তার মানে হচ্ছে সব থেকে ইয়ং যে সে কিন্তু সবার লাস্টে আসবে। তার মানে আমাকে সাজাতে বলেছে ওল্ড টু ইয়ং। ওকে, বি এ সি। যদি আমাকে বলতো টুয়ার্ডস, এটা কি বলে জানি না, ভুলে গেছি, টুয়ার্ডস ইয়ঙ্গিং, তো ল্যাঙ্গুয়েজটা ভুলে গেছি, ওল্ডিং বলে না, ইনক্রিজিং এজ বা হ্যানা ত্যানা ভুলে গেছি এটা কি। তো এই টার্মগুলো খেয়াল রাখবি যে টুয়ার্ডস ইয়ঙ্গিং বলছে না কি বলছে, তো এরকম এরকম করেই কিন্তু কনফিউশনগুলো তৈরি করে। আর ওই 3 ঘন্টার মাঝখানে এই কনফিউশনগুলো খুব হয়। তাহলে ল অফ ক্রস কাটিং রিলেশনশিপ। আর 4 নম্বর হচ্ছে ল অফ ল্যাটারাল কন্টিনিউটি। তার মানে এটা হচ্ছে ল অফ ল্যাটারাল কন্টিনিউটি, মানে হচ্ছে কোনো একটা রক বা কোনো একটা লেয়ার সে সবসময় ল্যাটারালি কন্টিনিউয়াস হওয়ার চেষ্টা করবে। এবার যেখানে সে কন্টিনিউয়াস হচ্ছে না, মানে সেখানে সে কেটে যাচ্ছে, ততদূর পর্যন্ত তো তার কন্টিনিউটি। 4 নম্বরটা অত বেশি ইম্পর্টেন্ট নয়, 1, 2 আর 3 হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই 2 হচ্ছে ল অফ অরিজিনাল হরাইজন্টালিটি, কিন্তু ফোল্ডেড ম্যাপে ইন্টারপ্রিটেশনে কাজে লাগে। ওকে, তো এরপর হচ্ছে দুখানা হাইপোথিসিস বলে বলতে যাই হোক, দুখানা জিনিস আছে থিওরির মতো, যে ইউনিফর্মিটিয়ারিয়ানিজম আর একটা হচ্ছে ক্যাটাস্ট্রফিজম। তো ইউনিফর্মিটিয়ারিয়ানিজম হচ্ছে প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, জেমস হাটন বলে গেছিলেন। তো প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, এটা মানে হচ্ছে যেগুলো জিওলজিক্যাল প্রসেস, যেগুলো প্রসিড কন্টিনিউয়াসলি অ্যান্ড অ্যাট ভেরি স্লো রেট। ওকে, তো ইউনিফর্মিটিয়ারিজম মানে হচ্ছে এখন আমি পাচ্ছি হিমালয়া। ওকে, তো সেই হিমালয়াটা আছে, সেই হিমালয়াটা দেখে আমি বুঝতে পারছি যে ওখানে দুখানা প্লেট ছিল, সেই প্লেট দুটো কোলাইড, সেই প্লেট দুটো কনভার্জ হয়েছে বলেই আমার জিনিসটা তৈরি হয়েছে। তো তার মানে ওখানে একটা অরোজেনি তৈরি হয়েছে, ওখানে একটা সাবডাকশন হয়েছে, ওখানে একটা কনভার্জেন্ট জোন তৈরি হয়েছে। তাহলে আমি জাস্ট একটা হিমালয়, সেটা দেখে আমি পাস্টটাকে ইনফার করতে পারছি। যে প্রেজেন্ট ইজটা কি টু দ্য পাস্ট, প্রেজেন্ট দেখে আমি পাস্টটাকে বলছি যে ওখানে কি হয়েছিল না হয়েছিল সেটাই। তো এই জন্য প্রতিটা জিওলজিস্ট, সে কিন্তু সবাই আমাদের এটা বলা হয় যে প্রতিটা জিওলজিস্ট কিন্তু একজন শার্লক হোমস। যদি শার্লক হোমসের ইন্টারেস্ট থাকে, তো প্রতিটা জিওলজিস্ট হচ্ছে শার্লক হোমস। শার্লক হোমস কি করে? জিনিসটা হয়ে গেছে, খুনটা হয়ে গেছে, চুরিটা হয়ে গেছে, সে তারপরে ব্যাক ট্রেস করে জানার চেষ্টা করছে যে কিভাবে হয়েছিল। যখন হয়ে গেছে সে কিন্তু সে জায়গাতে ছিল না, সে এখন প্রেজেন্ট কন্ডিশন থেকে কিছু প্রুফ, কিছু এভিডেন্স, সেগুলো দেখে সে পিছনে যাচ্ছে যে অ্যাকচুয়ালি জিনিসটা কি থেকে কি হয়েছিল। সেরকম ভাবি আমরা প্রেজেন্ট ডেতে ক্রাস্টালে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি, সেগুলো পাস্টে কি ছিল, সেখান থেকে কিসের জন্য চেঞ্জ হয়ে এই পজিশনে এসছে, সেটাই কিন্তু একজন জিওলজিস্টের কাজ। ওকে, টু দ্য টু দ্য পয়েন্ট, একটা স্ট্রাকচারাল জিওলজিস্টের এটাই কিন্তু কাজ, যে একটা রক ফোল্ড হয়েছে
তার মানে সেই রকটা আগে আমার হরাইজন্টালি হয়েছিল, কারণ স্টেনো বলে গেছে যে ল অফ অরিজিনাল হরাইজন্টালিটি। তাহলে আগে সে একটা হরাইজন্টালি একটা লেয়ার ছিল, তারপরে কোনোভাবে দুদিক থেকে কম্প্রেশন, দুদিক থেকে চাপ পড়েছে বলে সে ফোল্ডেড হয়েছে। তো এই যে জিনিসটা মানে প্রেজেন্ট থেকে ব্যাক ট্রেস করে পাস্টে যাওয়া, এটাই হচ্ছে একজন জিওলজিস্টের কাজ, এটাই হচ্ছে ইউনিফর্মিটারিজম, যে প্রেজেন্ট জিনিসটা কি টু দা পাস্ট। ওকে, আর একটা হচ্ছে ক্যাটাস্ট্রফিজম। ক্যাটাস্ট্রফিজম হচ্ছে একটা লার্জ স্কেল চেঞ্জ হয়ে গেল, হুট করে হয়ে গেল, একটা র্যাপিড রেটে হয়ে গেল, সুনামি হলো র্যাপিড রেট, সুনামি, ভূমিকম্প হলো, ল্যান্ডস্লাইড হলো, একটা ক্লাউড বার্স্ট হলো, এগুলো সব কিন্তু ক্যাটাস্ট্রফিজমের এক্সাম্পল, যেগুলো কোনো স্লো রেট নয়, কোনো কন্টিনিউয়াস নয়, হঠাৎ করে জিনিসগুলো হয়। ভলকানিজম হলো হঠাৎ করে, হারিকেন হঠাৎ করে জিনিসগুলো হয়, সেগুলো হচ্ছে ক্যাটাস্ট্রফিজম। তাহলে ইউনিফর্মিটারিজমের অপোজিট ধারণা হচ্ছে ক্যাটাস্ট্রফিজম। ওকে, হ্যাঁ, আজকে এতটাই রাখি, 8:30 বাজতে যাচ্ছে। এরপরের দিন এইগুলো পড়াবো। ওকে, আর 3টে স্লাইড আছে। ওকে, কারোর কোনো কনফিউশন জিনিসগুলো নিয়ে? ক্লাউড ব্রাশটা যে বললা সেটা কি? হ্যাঁ, ক্লাউড বাস্টটা হচ্ছে তোর কোনো একটা, যেটাকে বলে হরপা বান, ওকে, মেঘ ভাঙা বান যেগুলোকে বলা হয়। মানে ক্লাউড বাস্ট হচ্ছে অনেক দিন ধরে সেডিমেন্ট বলছি, অনেক দিন ধরে জলীয় বাষ্প জমা হতে 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 হতে, মেনলি এটা পাহাড়ি অঞ্চলে হয়, যে অনেক দিন ধরে জলীয় বাষ্প জমা হতে 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 একটা হিউজ পরিমাণে মেঘ আছে, সেই মেঘটা হঠাৎ করে কোনো একটা হাই এলিভেশন জায়গাটা ধাক্কা মারলো। হিমালয় থাকার জন্য ইন্ডিয়াতে কেন বৃষ্টিপাত হয়, আর অন্যদিকে তিব্বত, লাদাখ এরা কেন ড্রাই রিজিয়ন, সেটা কারণ হচ্ছে হিমালয়। কারণ হচ্ছে যে মৌসুমি যে বায়ুগুলো যায় সাউথ ওয়েস্ট বা নর্থ ইস্টার্ন, যে মৌসুমি বায়ুগুলো আরব সাগর বা ভারত মহাসাগর বা বঙ্গোপসাগর থেকে যে মৌসুমি বায়ুগুলো যায়, সেই মৌসুমি বায়ুগুলো ভারতে বৃষ্টিপাত ঘটাতে পারে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি কারণ হচ্ছে হিমালয়। কারণ ওগুলো হিমালয় গায়ে ধাক্কা মারছে, তার জন্য বৃষ্টিপাত হচ্ছে। তো সেজন্য মাউন্টেন রিজিয়নে কোনো একটা এরকম হিউজ জলীয় বাষ্পের মেঘ যখন কোনো হুট করে একটা হাই এলিভেশন জায়গাতে ধাক্কা মারলো, সেখানে পুরো জলীয় বাষ্প যে জল ছিল, বৃষ্টি ছিল, সে একবারে পুরোটা ঝেড়ে দিল। সেইগুলোকে বলা হয় ক্লাউড বার্স্ট। যেটা ওই রিসেন্ট যেটা হলো, ওই কন্যাকুমারীর যে কোথায় একটা বৃষ্টি হলো না রিসেন্ট, উত্তরাখণ্ডে, ওই জিনিসটাগুলো হচ্ছে ক্লাউড বার্স্ট। ওকে, আর কিছু কি এক জিনিসটা ক্লিয়ার হলো? হ্যাঁ, ওকে, আর কিছু? সেটিটা ভাল আর লাগছে? কিছু নেই। ওকে, সেটিটা ভালো লাগছে? একটা স্টার্টিং যেটা করলাম, না অন্যভাবে শুরু করলে ভালো লাগবে আরো? এটা তো ফিজিক্যাল পার্ট না দাদা, সেডিমেন্টে তো শুরুই হলো। বুঝলাম না। এটা সেডিমেন্টারি পার্ট না, খালি ফিজিক্যালটা করালো আজকে? হ্যাঁ, আজকে আমি যেটা ওই সেডিমেন্টারি যেগুলো ইয়েগুলো বললাম, ওই স্টেনোস, আজকে সেডিমেন্টারি দুখানা পড়িয়েছি, একটা হচ্ছে স্টেনোস ল, আর 2 নম্বর হচ্ছে ওই সেডিমেন্টের যে ওই গ্রেন সাইজ হ্যানা ত্যানা চেঞ্জ হয়, এই দুটো পার্ট, আর কিছু পড়ায়নি। ঠিক আছে। Okay. বাকি আর কারোর কোনো কোয়েশ্চেন? আজকে 1 ঘন্টা ক্লাস দিলাম, পরের দিন থেকে 1.5 ঘন্টা নেবো। তো আমি দেখছি জিমিটটা কতটা করা যায়, কারণ প্রবলেম হচ্ছে, এটা সবারই প্রবলেম হচ্ছে। জিমিটটা হয়ে গেলে ভালো হয়, দেখা যাক কি হয়, নাহলে মোবাইল নেট দিয়ে চালাবো। তো আর কারোর কোনো কোয়েশ্চেন কিছু? ওকে, আলিসা কবে ক্লাস নেবে বলেছো? কিছু সোমবার। বলে? সোমবার, আচ্ছা, আজকে শনি রবি সোম, আচ্ছা ঠিক আছে, আমি জানিয়ে দেবো। ওকে, আর এই জিনিসটা আমি কি বলে রেকর্ডটা আমি আপলোড করে দেবো ইউটিউব চ্যানেলে, এবার কোনো চাপ নেই। ওকে, আজকে আপাতত এটুকুই থাকলো, আর কোনো কোশ্চেন নেই তো? ঠিক আছে। ইউটিউব চ্যানেল না তো। হ্যাঁ 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 হ্যাঁ, বল। পাঠিয়ে দিও না দাদা, হ্যাঁ বল, শুনতে পেলাম না। যেটা আপলোড করবো ওটার একবার লিংকটা পাঠিয়ে দিও হ্যাঁ গ্রুপে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আমি ইউটিউবে আপলোড করে পাঠিয়ে দেবো, রাতের মধ্যে আশা করছি হয়ে যাবে। ইউটিউবে আপলোডে টাইম লাগে একটু, রাতের মধ্যে পাঠিয়ে দেবো। Okay, ঠিক আছে, বাই। গুড নাইট দাদা। হুম।